বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন বটে, সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী রাজনীতিতে ফেরার অনুমোদন দিয়েছে। পুরো দেশের মানুষ যে ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে আছে যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে মব কালচার। এদিকে সেনাপ্রধান এবার আসল খেলা খেলে দিলেন, দেশের রাজনীতি মুহূর্তেই পরিবর্তন করে দেন। খালেদা জিয়া দেশে আসছে, অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে কি হবে দেশে? ক্ষমতার পালাবদল হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমঝোতা চায়, কনসিলিয়েশন চায়, আপোষ চায়। এর অর্থ কি? আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগের লোকজনকে ক্ষমা করে দিয়ে একটা রিকনসিলিয়েশন চায়। নিঃশব্দ থেকেই নীরবেই ফিরছেন বেগম জিয়া, বিএনপির নেতৃত্বে জোবাইদা রহমান। যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, আর আসামিদেরকে হত্যাকারী থেকে যতদিন গ্রেফতার করা হবে না, দাবি একটাই, যতদিন গ্রেফতার করা হবে না সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে না। মুসলমান মাঠে নামছে, অতীতের ঘটনা আমরা ভুলে গেছি। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সরকারি সফরে কাতার গিয়েছেন। সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন। বাংলাদেশের বর্তমান এই অবৈধ সরকার কিন্তু ইচ্ছে করেই যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে। এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিসকে। দুই উপদেষ্টার এপিএসদের অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, ইতোমধ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। এই বিপ্লবের পরে শেখ হাসিনা পালিয়ে যাবার পর সব সেকশনে কিছু না কিছু পরিবর্তন এসেছে। ভয়ে হোক, লোক বদলের কারণে হোক, অথবা নীতির পরিবর্তনের কারণে হোক। ইউনূস কি বলছে জানেন? ইউনূস বলছে প্রস্তুতি থাকতে, সেনাকে প্রস্তুতি থাকতে, যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে। এবারে এই যে প্রস্তুত যে থাকার কথা বলছে, প্রস্তুতি রাখার কথা বলছে, এর ফলে এদিকে ডক্টর ইউনূসকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন নতুন রাজনৈতিক দল এনসিপি নেতার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বলেছেন ৭২ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করলে ডক্টর ইউনূসকেই বাতিল বলে ঘোষণা করা হবে। পাশাপাশি আবারও রাজপথে নেমে আসবে শিক্ষার্থীরা। হঠাৎ ডক্টর ইউনূসকে মাত্র ৭২ ঘন্টার সময় বেঁধে দিলেন হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ, ডক্টর ইউনূসকে ভয়াবহ আলটিমেটাম দেওয়া হয়েছে, আর এইদিকে দেশের মধ্যে নতুন নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন বেগম খালেদা জিয়া দেশে আসতেছেন এবং তার দেশে আসাকে কেন্দ্র করে নতুন পরিস্থিতি তৈরি হয়, আন্দোলন হয়, অনেক কিছু হয়। গাইজ, এই বিষয়গুলো পর্যালোচনা করে দেশের সকল আপডেট নিউজগুলো আমাদের কাছে আসে, সেইগুলোই আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমে এক এক করে ধারাবাহিকলি এই জায়গায় দেখাবো। আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আসুন দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানে সবাই কি বলতেছে ডক্টর ইউনূসকে নিয়ে এবং খালেদা জিয়াকে নিয়ে কি বলতেছে, সেনা প্রধানের বিভিন্ন সিদ্ধান্ত এবং পদক্ষেপ সবকিছুই দেখতে পারবেন। কাজেই অনুমোদন থাকলে খালেদা জিয়ার পক্ষে রাজনীতিতে ফেরা সম্ভব, এবং খালেদা জিয়া রাজনীতিতে ফিরলে বিএনপির রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দোলার সৃষ্টি হবে, নতুন করে এই রাজনীতি চাঙা হয়ে উঠবে তা নিশ্চিত। আমার বিশ্লেষণ বলছে খালেদা জিয়ার সম্ভবত রাজনীতিতে ফেরার এখনো কোনো অনুমোদন নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন বটে, কিন্তু তার কি রাজনীতিতে ফেরা হবে? তিনি কি রাজনীতিতে ফিরবেন? কিংবা আরো পরিষ্কার করে আমার মনে যে সন্দেহ, সেই প্রশ্নটাই যদি করি, সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী কি তাকে আসলে রাজনীতিতে ফেরার অনুমোদন দিয়েছে, অনুমোদন দেবে? দেখুন, মনে করে দেখুন, জানুয়ারি মাসে সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন এবং কোনো এক জাদুকরী সিদ্ধান্তে আমরা জানতে পারলাম দুদিনের মধ্যে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে, কাতারের আমিরের পাঠানো এক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে চলে যাবেন চিকিৎসার জন্য। দলীয় ফোরামে খালেদা জিয়ার বরাতে, যেই খালেদা জিয়া তখন মুক্ত, খালেদা জিয়ার বরাতে, তারেক রহমানের বরাতে, কারো বরাতে আমরা সেই বিষয়টি জানতে পারলাম না। আমরা জানতে পারলাম সেনাপ্রধান হঠাৎ করে খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে গিয়ে দেখা করবার পরপরই এই খবর জানতে পারলাম যে তাকে বিদেশ চলে যেতে হবে। আসলে মনে করে দেখুন, আগস্ট মাসে শেখ হাসিনার পতনের দুদিনের মধ্যে খালেদা জিয়াকে মামলাগুলো থেকে মুক্তি দেওয়া হলো রাষ্ট্রপতির নির্বাহী আদেশের মাধ্যমে। এরপর থেকে আমরা কখনো খালেদা জিয়ার মুখ থেকে, খালেদা জিয়ার বরাত দিয়ে, তার দলীয় কোনো মুখপাত্রের মুখ দিয়ে কিংবা তার ছেলের মুখ দিয়ে তার বরাতে কোনো রাজনৈতিক বক্তব্য শুনি নাই। আমরা জানি না খালেদা জিয়া কবে নির্বাচন চান, আমরা জানি না খালেদা জিয়ার ইউনূস সরকার সম্পর্কে কি ধারণা, আমরা জানি না খালেদা জিয়া মনে করেন কিনা যে ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে যে দায়িত্ব পালন করছেন তাতে তিনি আস্থা রাখতে পারছেন যে তারা একটা সুনির্দিষ্ট সময়ে নির্বাচনী রোড ম্যাপ দিয়ে দেবে। এই যে বিএনপির যে অস্থিরতা নির্বাচনের জন্য, নির্বাচনী রোড ম্যাপ চাওয়া বারবার বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তরফে
তরফে, মির্জা আব্বাসের তরফে, আমির খসরু মাহমুদের তরফে, কিংবা ভার্চুয়ালি বক্তব্য দান করা তারেক রহমানের তরফে, সেগুলোর সাথে কখনো আমরা খালেদা জিয়ার কি নির্দেশনা তাদের উপর আছে তা মেলাতে দেখি না। এখন রাজনৈতিক পরিস্থিতির ভাব দেখলে মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী এরা একটা বিএনপি করেন, আর খালেদা জিয়া যেন একটা অন্য জগতের বাসিন্দা। বাংলাদেশটি যখন 84 বছরের এক এমন তরুণ চালাচ্ছেন, যে তরুণকে নাকি বারবার দরকার, অন্তত 5 বছর দরকার, তিনি দেশে বিদেশে বিভিন্ন সাক্ষাৎকারে 20 বছর পর বাংলাদেশকে কোথায় দেখতে চান সেসব বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন, অথচ খালেদা জিয়াকে মিডিয়ার ভাষ্যে একরকমের জীবন মৃত করে রাখা হয়েছে। বাংলাদেশের বর্তমান এই অবৈধ সরকার কিন্তু ইচ্ছে করে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে। তার হাতের নড়ি বা তার হাতের যেগুলো আছে, যেমন এই বজলুর রহমান, এই আর্মিতে যাওয়ার সময় তো অফিসাররা বেশ ব্রিলিয়ান্ট থাকে, কিন্তু তাদের এই দাপাদাপির পরে মাথার থেকে ঘিলু নিচে ইয়াতে বুদ্ধিশুদ্ধি সব হাঁটুতে নেমে যায়। সেই পাকিস্তান কাকে হেল্প করবে এটা আমার জানা নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরেট, যুদ্ধবাজ, এই যুদ্ধবাজ নোবেল লরেট আমার চাইতে ভালো জানে যে পাকিস্তান তাকে কিভাবে হেল্প করবে। তো যাই হোক, আমরা অপেক্ষায় থাকবো। তবে জঙ্গি জিহাদি যে আর এই পৃথিবীতে থাকবে না, এরা ডাইনোসরের মতো এরা নিশ্চিহ্ন হয়ে যাবে, এই ব্যাপারে আমি একেবারে শতভাগ নিশ্চিত। এটা আমেরিকাও সহ্য করবে না, ইউরোপিয়ান কান্ট্রি গুলো, ফ্রান্সে কতবার আক্রমণ হলো, এরা কেউ করবে না, এদেরকে এই জঙ্গি জিহাদিদের রিপোর্ট করবে না। আর উনি সেই জঙ্গি জিহাদি নিয়ে পাকিস্তানের সাথে গিয়ে এক হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, করতে দেওয়া হোক, তাকে করুক না, সে তো যুদ্ধের জন্য প্রস্তুতি চাইছে। কিন্তু উনি কি জানে যে ওনার এয়ারফোর্সের অবস্থা কি, ওনার ল্যান্ড ফোর্সের অবস্থা কি? সেদিন ওয়াকার তো বললো যে আমার 30,000 সৈন্য আছে, মানে 30,000 হয়তো হয় রেস্টে থাকে, ছুটিতে থাকে, আর 30,000 রেডি থাকে, এর বেশি যুদ্ধের জন্য আর নাই। সেনাপ্রধান বললো তো আমরা তো যাই হোক, এর ভিতরে ওনার কাছে আর কি সৈন্য আছে। আর একটা যা কাজ উনি করছে, যে উনি এই যে রোহিঙ্গাদের কথা বড় করে বলছিলেন, কিন্তু আসলে কাজটা কি করলো? কাজটা একটা করিডোর দিয়ে দিল, একটা যে এই যে করিডোর, এই করিডোর বাংলাদেশকে একটা যুদ্ধের এপিসেন্টারে নিয়ে আসবে, একটা সংঘর্ষময় একটা পৃথিবী, নতুন পৃথিবী তৈরি হবে এই সাউথ এশিয়ান কান্ট্রিতে। এই করিডোরটা দিয়ে, যেমন অলরেডি বার্মা, মায়ানমার বলে দিচ্ছে যে তোমাদের এই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। তো ওদিকে চায়না কিন্তু আবার বার্মিজ সরকারের সাথে তাদের আবার আঘাত হয়ে গেছে। তারা বলছে যে তোমাদের যা কিছু লাগে, চায়না অলরেডি তার প্রাইভেট মিলিটারি পাঠাচ্ছে। তো ভিয়েতনামের মতো যুদ্ধ বার্মার সাথে যদি এখানে এসে বহিঃশত্রু যুদ্ধ করতে চায়, তাহলে তাদেরকে ফিজিক্যালি নামতে হবে। তো ফিজিক্যালি কয়েক হাজার সৈন্য আসবে, আর ওখানে চায়নার থেকে এবং বার্মার সব মিলে আপনি দেখবেন যে যুদ্ধ লাগলে যুদ্ধের চেহারা আজকে যা আছে এই চেহারা থাকবে না। তো সেই দিক দিয়ে একটা বড় ধরনের বিপদে কাদের কথা মতো যে ইউনূস এই কাজটা করছে, সে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশিরা তাকে যা বলছে সে সেই কাজগুলো করতেছে। কিন্তু এই কারণেই তার ডিপার্চারটা খুব হিউমিলেটিং ডিপার্চার হবে। আরো একটা বিষয় জানতে চাইবো শরীফ ভাই, এক্ষেত্রে ওয়াকারের পরিকল্পনাটা ঠিক কি, বা ওয়াকার ইউনূসের কথা অনুযায়ী ঠিক কোন ভাবে চালনা করতে চাইছে? ওয়াকারের বিষয়টা, ওয়াকার একটা বেশ ভালোই নিজেকে, সে কোন দিকের লোক এটা কিন্তু একটা সাসপেনশনের ভিতরে গেছে। এই জিনিসটা তার এই মুহূর্তে তাকে কিছুটা হেল্প করবে, তবে সব সময় হেল্প করবে না। মিলিটারির ব্যাপারটা আপনাকে অবশ্যই সাইড নিতে হবে। অবশ্যই তাকে মিলিটারি যদি তাদের অ্যাকশনটা এরকম যে আপনি যদি আপনার গানটা যদি আগে উঁচু করতে পারেন, ট্রিগারে হাত দিতে পারেন, তো আপনি জয়ী। মিলিটারির খেলাটা এরকম। তো সেই দিক দিয়ে এই দীর্ঘ আপোষ, দীর্ঘ এই খেলাধুলা, এগুলো কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না। তো তারপরে ভদ্রলোক একজন শান্তি প্রিয় লোক, এটা মনে হচ্ছে যে উনি অশান্তি চায় না। অশান্তি চায় না বলে উনি ওনার দায়িত্ব পালন করেন নাই। তারপরেও যা হোক, যেহেতু শান্তি চাই, সেহেতু আমরা আশা করতে চাই যে তার মাধ্যমে আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী কোনো অবস্থাতে বিদেশি অনুপ্রবেশ বাংলাদেশে অ্যালাউ করবে না, এটা আমার বিশ্বাস রাখতে চাই। বিশ্বাস আছে এটা বলছি না, বিশ্বাস করতে চাই। তা না হইলে জাতির কাছে এদের সকলকে একদিন জবাবদিহি করতে হবে যে এই সেনাবাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বলে আখ্যায়িত এই সেনাবাহিনীর পিছনে নেশন কত খরচ করে এই সেনাবাহিনীকে গড়ে তোলার জন্য, তাদের সবকিছু মিলে। এবং এদের শপথই থাকে যে আমরা জীবনের বিনিময়ে দেশ রক্ষা করব। কিন্তু দেশে যে অনুপ্রবেশ ঘটে গেছে, বিদেশি ইন্টারভেনশন অলরেডি হয়ে গেছে,
ইউনূসের নেতৃত্বে এরা এখনো মাম হয়ে আছে, সাইলেন্ট, কোনো কথা এরা বলেনি। তো যাই হোক, তারপরেও দেখতে চাই আমরা যে যে যতটুকু পানিতে নামবে সে ততটুকু ভিজবে। দর্শক, 5 আগস্টের পর থেকে পুরো দেশের মানুষ, আপামর জনসাধারণ যে ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে আছে যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে মব কালচার। অথচ এই মব কালচারকে এখন সরকারের পক্ষ থেকে, সরকারের বিভিন্ন পর্যায় থেকে জায়েজ করার চেষ্টা করা হচ্ছে, যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। যদি তাই হয়ে থাকে, মব সৃষ্টিকারীদের চেয়ে এখন বরং ভয়ঙ্কর আমাদের কাছে মনে হচ্ছে যারা এটির পেছনে যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করছেন। আমাদের প্রধান উপদেষ্টা একজন মহামান্য প্রেস সচিব আছেন, মিস্টার শফিকুল আলম। তিনি তো নানান বিষয়ে জাতিকে নসিহত করছেন এবং এ ধরনের একটি নসিহত করলেন শনিবার রাজধানীতে অনুষ্ঠিত একটি আয়োজনে। গত কয়েকদিন আগে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীকে প্রশ্ন করার দায়ে যে 3 জন গণমাধ্যম কর্মীর চাকরি গেল, আমি জানি 4 জনের, যাই হোক, এই চাকরিচ্যুতির ঘটনার পেছনে মবের হুমকি ছিল, জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত একটি গ্রুপের পেজ থেকে মব সৃষ্টির হুমকি দেওয়া হয়েছিল যদি তাদেরকে চাকরিচ্যুত না করা হয়, এবং সেই মব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে, অথবা স্বৈরাচারের দোষর ত্যাগ করে কারোর বিরুদ্ধে মব তৈরি হলে সরকার ব্যবস্থা নেবে কিনা। এই প্রশ্নের উত্তরে প্রেস সচিব কি বললেন, কি ভয়ঙ্কর কথা শুনুন। তিনি বলছেন, আপনি যাকে মব বলছেন তার এই প্রতিবাদ করার অধিকার আছে কিনা। যে ছেলেগুলোর বিরুদ্ধে তারা প্রশ্ন তুলেছে, সাংবাদিক যারা প্রশ্ন করলো তাদের বিষয় বলা হচ্ছে, যারা জুলাই আগস্টে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এমন প্রশ্ন করা ঠিক হয়েছে কিনা, তারা এটার প্রতিবাদ জানাচ্ছেন। অর্থাৎ যারা মব সৃষ্টি করছেন, মব সৃষ্টির হুমকি দিলেন যে তাদেরকে চাকরিচ্যুত না করা হলে গণমাধ্যম ঘেরাও করা হবে, সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো। তিনি বলছেন, সেটাকে আপনি আসলে কি বলবেন। তার মানে কি, স্পষ্টত এই মব সৃষ্টিকারীদের পক্ষেই কথা বললেন প্রেস সচিব এবং এর যৌক্তিকতা তুলে ধরলেন। এবং এই একটা মবকে জায়েজ করতে গিয়ে এই দেশে গত 5 আগস্টের পর থেকে দলবদ্ধ উশৃঙ্খল জনতার মাধ্যমে যে অন্যায় অপরাধগুলো সংঘটিত হয়েছে তার প্রত্যেকটিতেই তিনি জায়েজ করার চেষ্টা করলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমঝোতা চায়, রিকনসিলিয়েশন চায়, আপোষ চায়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগের লোকজনকে ক্ষমা করে দিয়ে একটা রিকনসিলিয়েশন চায়। দর্শক, বিএনপি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে আপোষ করতে চায়, সমঝোতা করতে চায়, কিন্তু জনগণ তো বিএনপিকেই মানবে না। এই বিএনপির রাস্তা কোন দিকে হবে, বিএনপির পরিণতি কি হবে, এটা ভাবা উচিত। দর্শক, সমকালের খবর, সালাউদ্দিন আহমেদের সাক্ষাৎকার নিয়ে। বিএনপি সমঝোতা চায়, ক্ষমা ও আওতা ঠিক হবে পরে। দেখেন, এখন সমঝোতা চাই, সমঝোতা বললে আগে কিন্তু ক্ষমা, তো ক্ষমা ও আওতা পরে ঠিক হবে, এইসব কথা বলে লাভ নেই। সমঝোতা চাওয়া মানে ক্ষমা করে দিতে রাজি, ক্ষমা করা ছাড়া কোনো রিকনসিলিয়েশন হয় না। এই যে সমঝোতা, এটা পলিটিক্যাল টার্ম হচ্ছে রিকনসিলিয়েশন, যেটা স্টার্ট হয়েছিল বা রিকনসিলিয়েশন শব্দের উৎপত্তি কিন্তু সাউথ আফ্রিকায়। সে নেলসন ম্যান্ডেলা এই রিকনসিলিয়েশন তত্ত্বের জনক। রিকনসিলিয়েশন করতে হবে, কিন্তু সেটা বিচারের পর, এবং রিকনসিলিয়েশন এটা হবে আওয়ামী লীগ নিষিদ্ধের পর। রিকনসিলিয়েশনটা আওয়ামী লীগের মতো কোনো গণহত্যাকারী দলের সাথে নয়, যারা আওয়ামী লীগের সমর্থক ছিল, কর্মী ছিল, যারা বড় কোনো অপরাধ করেনি অথবা শাস্তি অলরেডি হয়ে গিয়েছে বা হবে। রিকনসিলিয়েশনের প্রশ্নটা তাদের সাথে। নির্বাচনের আগে এই মুহূর্তে যখন পর্যন্ত কোনো বিচারের দৃশ্যমান অগ্রগতিও নেই, যা শুরু হবে, এই সময়ে এই রিকনসিলিয়েশনের কথা বলা বিএনপির পক্ষ থেকে, এটা তাৎপর্য কি? এটা তাৎপর্য হচ্ছে ভারত বলতে বলেছে। সালাউদ্দিন আহমেদ এসালম বিষয়ক সম্পাদক বিএনপির, এবং ভারতের ডিভাইস তার শরীরে লাগানো আছে। ভারত যা বলতে বলে সালাউদ্দিন আহমেদকে, তাকে সেটাই করতে হয়, বলতে হয়, এর বাইরে তিনি কিছু করতে পারে না। সালাউদ্দিন আহমেদ ইজ নট ইন্ডিপেন্ডেন্ট, সালাউদ্দিন আহমেদ ইজ অপারেটেড বাই ভারত। এক পাকিস্তান রেঞ্জার্সের সদস্যকে আটক করলো বিএসএফ। কালকে রাজস্থানে এই ঘটনা ঘটেছে, যেখানে পাকিস্তান রেঞ্জার্সের এক সদস্য ভারতের সীমান্তে ইল্লিগালি ঢুকে যান এবং বিএসএফ এর সদস্যরা তাকে আটক করেন। গত 23 এপ্রিল 2025-এ একই কায়দায় বিএসএফ এর জওয়ান পি.কে. সাউকে আটক করেছিল পাকিস্তান। নিয়ম হলো ফ্ল্যাগ মিটিং এ সেই জওয়ানকে ছেড়ে দিতে হবে, কিন্তু পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো সেই জওয়ানকে কিন্তু মুক্তি দেওয়া হয়নি। ধরেই নেওয়া হয় সেই জওয়ানকে যদি কোনো রকম বেগতিক অবস্থা হয় তাহলে কোথাও না কোথাও ব্ল্যাকমেল করার জন্য ব্যবহার করা হতে পারত। কিন্তু কালকে ভারত সরকার একইভাবে পাকিস্তান রেঞ্জার্সের এক সদস্যকে আটক করে এবং তাকে বিএসএফ কাস্টাডিতে রাখা হয়। অনেকে এই পুরো বিষয়টিকে ভারতের পাল্টা চ্যালেঞ্জ বলছেন।
কিন্তু বিশ্বাস করুন যে পদক্ষেপ কালকে ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে তার বিস্তার কিন্তু সুদূর প্রসারী এক আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়ে গেছে অন্তত ভারতবর্ষের এই ধরনের অ্যাকশনের পর। প্রশ্ন অনেক উঠবে এবং আপনারা লিখে নিন আগামী এক সপ্তাহ এই সমস্ত বিষয় নিয়ে আন্তর্জাতিক যে সকল সংগঠন আছে তারা কমেন্ট করবেন এবং তারা মুখ খুলতে হয়তো বাধ্য হবেন। কি হয়েছে কালকে ঘটনা? কালকে ঘটনাটা ঘটে পাকিস্তান রেঞ্জার্স, যারা পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্সের সদস্য, সেই এক ব্যক্তি রাজস্থানের কাছে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে ভারতবর্ষে ঢুকে যান। এই প্যারামিলিটারি ফোর্সকে এই রেঞ্জার্সকে এখনো পাকিস্তান সরকার বাঁচিয়ে রেখেছে এবং বিভিন্ন যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ফোর্সকে তারা ব্যবহার করেন। ইন্টারন্যাশনাল বর্ডারটা যদি দেখেন দেখবেন এখানে পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশকে আপনারা দেখতে পারবেন। পাঞ্জাবের জন্য আলাদা রেঞ্জার্স অর্থাৎ পাঞ্জাব রেঞ্জার্স এবং সিন্ধের জন্য আলাদা রেঞ্জার্স বাহিনী অর্থাৎ সিন্ধ রেঞ্জার্স, এই দুভাগে পাকিস্তান রেঞ্জার্সকে সাধারণত ব্যবহার করে পাকিস্তান সরকার। ব্রিটিশ এরা যখন ছিল 1947-এর আশেপাশের সময় তখন কিন্তু এই রেঞ্জার্স বাহিনী ফর্ম হয়, যা পাকিস্তান সরকার পরবর্তীকালে অ্যাডাপ্ট করেন এবং এখনো কিন্তু সেই রেঞ্জার্সকে তারা চালিয়ে যাচ্ছেন। এদের প্রধানত কাজ হলো যুদ্ধ করা, যুদ্ধকালীন পরিস্থিতিকে সামাল দেওয়া, সব মিলিয়ে শত্রু পক্ষের বিপক্ষে এই রেঞ্জার্সকে পূর্ণ মাত্রায় ব্যবহার করে পাকিস্তান। যদি আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি। দর্শক শ্রোতা, এই বক্তব্যগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে এবং আপনারা এই বিষয়ে একমত নাকি দ্বিমত পোষণ করতেছেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।